পিলখানায় বিডিআর সদর দফতরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিরোধী দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পিলখানা হত্যাকাণ্ডে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান স্বজনরা। মাহবুব সৈকতের রিপোর্ট। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হয় নারকীয় হত্যাযজ্ঞ। 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহ 74 জন শহীদ হন এই ট্র্যাজেডিতে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 25 ফেব্রুয়ারি পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে সকালে বনানীর সামরিক গোরস্থানে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় আচার অনুযায়ী শ্রদ্ধা নিবেদনের পর শহীদের স্মৃতির উদ্দেশ্যে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। পরে পর্যায়ক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও 3 বাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রধানগণও শ্রদ্ধা নিবেদন করেন। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে 17 বছর আগে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সরকারি দল বিএনপির পক্ষ থেকে মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানও শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন শহীদ সেনাদের মাগফিরাত কামনায়। প্রতিহিংসা পরায়ণ হয়ে বিচারের নামে যা করা হয় তা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হয়, অথবা শাস্তি দেওয়া হয়। আমরা ওটা চাই না। আমরা চাই ন্যায় বিচারটাই নিশ্চিত হোক। কেউ নির্দোষ হলে নির্দোষ হয়ে যাবে বিচারের মাধ্যমে, আর যারা সত্যিকারের দোষী তারা যেন তাদের পাওনাটা পায়, তাদের শাস্তিটা পায়। আমরা আশা করি সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জার এবং কলঙ্কজনক একটি অধ্যায় বলে আমরা মনে করি। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল, যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। এদিকে ভোর থেকেই স্বজনের গোর জিয়ারতে আসেন শহীদ পরিবারের সদস্যগণ। প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি ছিল প্রত্যেকের মুখে। বিচার তো চাইতেছি, আজ 17 বছর যাবতীয়, কিন্তু বিচার তো পাইতেছি না। আলটিমেটলি তো রেজাল্ট তো কিছুই পাওয়া যাচ্ছে না। আশা করতেছি ভালো একটা বিচার হবে। 17 বছর তো ওয়েট করলাম, কোনো বিচার তো পেলাম না, শুধু আশা আশা আশা। একটু মনে হয় আমাদের আশার সঞ্চার আমরা হয়েছি যে কিছু হয়তো পেতে পারি বিচারটা। কেবলমাত্র শহীদদের আত্মার শান্তির জন্যই নয়, দেশকে যেন আর কখনোই এমন কলঙ্কজনক অধ্যায়ের সাক্ষী হতে না হয়, সেজন্য হলেও পিলখানা ট্র্যাজেডির পেছনের কুশীলবদের বের করে শাস্তি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন শহীদ পরিবারের সদস্য এবং গোটা দেশবাসী। মাহবুব সৈকত, মাই টিভি, বনানী সামরিক কবরস্থান, ঢাকা। দলীয় ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দিয়েছে জামায়াত ইসলামী। আগামী শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এই ইফতার আয়োজন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাওয়াত দেন। পরে জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা জানান, প্রধানমন্ত্রী এই ইফতার মাহফিল থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গণতান্ত্রিক ধারা সমন্বিত রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা রাখতে চায় বলেও জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল। এছাড়া জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে ফোনে কথা বলে তার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পারস্পরিক আলোচনা হলো এবং উনি আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের
সাময়িক অসুস্থতার খবর পেয়ে ওনার কুশল জিজ্ঞেস করলেন এবং একটু ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সাথে সাথেই তিনি আমার টেলিফোনে উনি আমির জামাতের সঙ্গে কুশল বিনিময় করলেন, পরস্পর কুশল বিনিময় সালাম বিনিময় হলো, এটাই মূল। আর এমনি আমরা সরকার গঠনের পর ফরমালি আজ জামাত ইসলামীর পক্ষ থেকে সাংগঠনিকভাবে তার সঙ্গে প্রথম অফিসিয়ালি সাক্ষাৎ আমাদের ইফতার অনুষ্ঠানের দাওয়াত উপলক্ষে। সে কারণে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে, সেক্ষেত্রে উনিও সরকারের আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা, প্রচেষ্টার কথা তুলে ধরলেন এবং নতুন দায়িত্ব পালন করতে গিয়ে উনি যে পরিবেশের সাথে পরিচিত হচ্ছেন সেটা নিয়েও কিছুটা ওনার মত বিনিময় করলেন এবং আমাদের সকলের সহযোগিতা উনি কামনা করলেন। দর্শক এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। সচিবালয়ে তো প্রধানমন্ত্রী কর্মযজ্ঞ চলছে, তো এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আজকে পিলখানা ট্র্যাজেডি দিবস, অর্থাৎ সকালে তিনি বনানী সেনানিবাসে সামরিক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে তিনি পিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন এবং এখানে প্রবেশ করে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম তিনি আসছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এবং এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এসেছেন দেখা করার জন্য। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বের হয়ে গেলেও ভেতরে রয়েছেন জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী, তিনি বের হয়ে আসবেন কিছুক্ষণের মধ্যে। তিনি বের হয়ে আসলে আসলে আমরা তার সঙ্গে কথা বলবো এবং কথা বলার পর আমরা জানতে পারবো যে আজকে এই যে দুইটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, সেই সৌজন্য সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেখানে প্রধানমন্ত্রী যেটি নির্দেশনা দিয়েছেন যে জুলাই আন্দোলনে যেসব যোদ্ধারা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা যারা এখানে নিগৃহীত ছিল, অবহেলিত ছিল, তাদেরকে যাতে পুনর্বাসন করা হয়, যারা বঞ্চিত হয়েছে তাদের যাতে পুনর্বাসন করা হয়। বিশেষ করে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন যেটি বলেছেন যে জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছে তাদের পরিচয় বিএনপির কর্মী পাওয়ার পর তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে, তাদেরকেও পুনর্বাসন করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সকাল থেকে যে 3টি বৈঠক হয়েছে এই ছিল আমার কাছে, তবে সবশেষ যে 2টি বৈঠক হয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে, সেই বিষয় বৈঠকের বিষয়বস্তু আমরা জানতে পারবো তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেতর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে আসলে আমরা তার সঙ্গে কথা বলবো। কথা বলে যেটুকু জানবো আমরা চেষ্টা করব ফৌজিয়া আপনার মাধ্যমে আবার দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সচিবালয় থেকে আপাতত এই ছিল আমার কাছে তথ্য। ফৌজিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ে প্রধানমন্ত্রী কর্মযজ্ঞের খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। সকল শঙ্কা ও প্রতীক্ষার অবসান কাটিয়ে আগামীকাল শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেরিতে শুরু হলেও মেলার আমেজে কোনো কমতি রাখছে না প্রশাসকরা। আর রোজা, ঈদ সবকিছু মিলে এই আয়োজন জমজমাট হবে বলে আশা বাংলা একাডেমির। বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আরও থাকছে সাদিয়া হকময়ের প্রতিবেদনে। হাতুড়ি আর পেরেকের শব্দে মুখরিত বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। 26শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত এই বইমেলায় এবার মোট প্রকাশনী প্রতিষ্ঠান থাকবে 549টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানের অংশে থাকছে 468টি প্রকাশনী প্রতিষ্ঠান। আশা করি যে প্রতিবার যেভাবে পাঠকের সমারোহ হয় বইমেলা ঘিরে, এবারও তেমনই থাকবে। ঈদের কেনাকাটার পাশাপাশি বইমেলাতেও আসবে এবং কিছু বই কিনবে এই আশা রাখছি। রঙের তুলিতে কেউ কেউ সাজাচ্ছেন স্টল। কারিগররা কাজের ফাঁকে বলেন কাল দুপুরের মধ্যেই সকল স্টল নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আজকে আপনার 95% কাজ আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, আর 5% যেটা আছে কালকে
12টা 1টার মধ্যে সব শেষ হয়ে যাবে। আজকের ভিতরে আল্লাহ দিলে শেষ হয়ে যাবে, এর আমাদের চিন্তা ভাবনা আমরা শেষ করব। নির্বাচন এবং রমজান উপলক্ষে বইমেলার দিন তারিখ পরিবর্তন হয়েছে। ছুটির দিন ব্যতীত বইমেলা খোলা থাকবে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। এদিকে এবারে বইমেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন এবং সরকারের পক্ষ থেকে প্রকাশকদের জন্য স্টল ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। বাংলা একাডেমি ও অন্যান্য প্রতিষ্ঠান এবার বই বিক্রি করবেন 25% কমিশনে। চলছে বইমেলার প্রস্তুতির শেষ কার্যক্রম। নানা জল্পনা কল্পনা পেরিয়ে 26শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, হাজারো বাধা পেরিয়ে বইপ্রেমীদের অংশগ্রহণে মুখর হয়ে উঠবে এবারের অমর একুশে বইমেলা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বইমেলায় মবের কোনো আশঙ্কা নেই, তবুও প্রস্তুতি রাখবো বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা নিরাপত্তা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি সাংবাদিকদের জানান, বাংলা একাডেমি প্রাঙ্গণ সহ আশপাশের এলাকায় বাংলা একাডেমি এই বইমেলার আয়োজন করছে। প্রতিবারের মতো এবারও বইমেলাকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। রাতে কন্ট্রোল রুমের নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে থাকবেন। বইমেলা সার্বিক নিরাপত্তা পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগম বেশি হবে বিদায় ওই সময়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বইমেলা প্রাঙ্গণ কেন্দ্রিক ফুড পেট্রোল ব্যবস্থা এবং মুক্ত মঞ্চ কেন্দ্রিক বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। ইশরাক হোসেন বলেন, গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন, তাদেরকে যাচাই বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কাউকে রাজনৈতিক বিবেচনায় বাদ দেয়া হবে না। কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে উচ্চ আদালতের রিটের শুনানি হবে 1 মার্চ। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের দ্বৈত বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিচারকরা শুনানির জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর ইউনুস আলী আকন্দ। জনস্বার্থে এই রিট করেন তিনি। রিটে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় বাগেরহাটের খান আকরামকে যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের এ দিন ঠিক করেন। এ মামলায় ট্রাইব্যুনাল 7 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পলাতক রয়েছেন 4 জন। 2023 সালে 30 নভেম্বর তাদের সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ আনা হয়। 2017 সালের 31 মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 3 মার্চ। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত মোস্তাকুর রহমান বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন। হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। মোস্তাকুর রহমান এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অতিরিক্ত পরিচালক ছিলেন। গত শনিবার বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক গোলাম মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোস্তাকুর রহমানকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশনে বদলির আদেশ জারি করা হয়। মোস্তাকুর রহমান সর্বশেষ বিএফআইইউতে অতিরিক্ত পরিচালক ছিলেন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রমজানে এবছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2,805 টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক। সভায় আরও বলা হয়, এই পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। এবছর সাদকাতুল ফিতর হার নির্ধারণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় সমূহের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত মানের গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির এর খুচরা ও পাইকারি স্থানীয় বাজার দর যাচাই করে সাদকাতুল ফিতর হার নিম্নরূপ নির্ধারণ করা হলো। গম বা আটা দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সাদাকাতুল ফিতর হবে 110 টাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক 2 ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেনের রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাকে 10 বছরের কারাদণ্ডের পাশাপাশি 10 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মানি লন্ডারিং এর দায়ে তাকে 10 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও 6 মাস কারাভোগ করতে হবে। তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। 2 ধারার সাজা একটির পর একটি চলবে। এক্ষেত্রে তার 20 বছরের কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক। সম্রাট পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্ত্রী সন্তানের পর মারা গেলেন সাখাওয়াত হোসেন। বেলা 11টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন 5 জন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, সাখাওয়াতের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল। এর আগে মারা যান সাখাওয়াতের স্ত্রী নূরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন, ছোট ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি। বর্তমানে সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা 38%, ভাইয়ের মেয়ে আয়েশা 45%, ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস 30% এবং আরেক ভাই শিপন 80% দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। ফেনীর মাটিতে দাঁড়িয়ে আছে 3 গম্বুজের একটি রব সাক্ষী, শতাব্দী পেরোনো ঐতিহ্যের প্রতীক। অথচ আজ অবহেলার ধুলায় ঠেকে পড়া সদরের শস্যদিতে অবস্থিত প্রাচীন মোগল স্থাপত্য মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ এখন যেন সময়ের কাছে পরিত্যক্ত এক ইতিহাস। দর্শক, ফেনী প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্য ও চিত্রে বিস্তারিত রিপোর্টটি করেছেন আতিকুর রহমান তিতাস। নরম সকালের আলো ছুঁয়ে যায় লালচে ইটের দেয়ালে, সময়ের ছাপ স্পষ্ট, তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 3 গম্বুজের এই প্রাচীন মসজিদ। প্রতিটি খিলান, প্রতিটি কারুকাজ যেন বলছে বহু বছরের গল্প। মোগল আমলে নির্মিত মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং শিল্প ও আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। চৌধুরী মোহাম্মদ আলী সাহেব, উনি 1100 হিজরি সনে তখনকার সময়ের সবচেয়ে সুন্দর একটা সুদর্শন মসজিদ নির্মাণ করেন। 350 বছর যাবত এই মসজিদটি এই ফেনী সদরের শস্যদি এলাকায় ঐতিহ্য নিয়ে বহন করে আছে। রমজানের সময় চিন্তা করলাম যে এই মসজিদে একটু ঘুরে আসি, দেখেও আসি, নামাজ আদায় করে আসি। তো জোহরের নামাজ আদায় করলাম। দর্শনার্থীদের জন্য অনেক সুন্দর মসজিদ, প্রাচীনকালে অনেক মসজিদ। তার পাশে 2টা গম্বুজ আছে, একটা হচ্ছে ইমামের জন্য ছিল, আরেকটা ছিল মুয়াজ্জিনের জন্য। 1762 সালে ফৌজদার হিসেবে ফেনীতে আসেন মোহাম্মদ আলী চৌধুরী। ন্যায়পরায়ণতা ও সুশাসনের জন্য তিনি দ্রুত মানুষের হৃদয়ে জায়গা করে নেন। কিন্তু ব্রিটিশদের সঙ্গে বিরোধের জেরে 1790 সালে তাকে অপসারণ করা হয়। তবুও জনগণ ভালোবাসা আর শ্রদ্ধা থেকে তাকে বীর মুজাহিদ উপাধিতে ভূষিত করে। তার স্মৃতিকে অমর করে রাখতেই এই মসজিদের সঙ্গে জড়িয়ে যায় তার নাম, হয়ে ওঠে ইতিহাস ও আবেগের প্রতীক। মোহাম্মদ আলী চৌধুরী রহমতুল্লাহ আলাই এই মসজিদটি নির্মাণ করে গেছেন। মসজিদটি সংরক্ষণ এবং এটা রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম
এই নিদর্শনটা দেখে এবং এই মসজিদে যেন ইবাদত করতে পারে। বর্তমানে শাসুদি দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন স্থাপনাটি কিছুটা জীর্ণ, দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, সময়ের ক্ষতচিহ্ন স্পষ্ট। তবুও ইতিহাসের গাম্ভীর্য যেন অটুট। ইতিহাসকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন যত্ন আর সচেতনতা। আমরা আবার যাব, আমরা ওখানে গিয়ে এটাতে যদি আরো সংস্কারের প্রয়োজন হয়ে থাকে আমরা ঢাকায় লিখে জানাবো, এবং সেভাবে সংস্কার হলে আমরা আমাদের এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা ধরে রাখতে সক্ষম হব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।